আমাদের এতই পর ভাবলেন আপা, আপনার দুঃসময় আমাদের সাথে নিলেন না। কষ্টগুলো ভাগাভাগি করে নিলে ব্যথা কম অনুভূত হয়, এটা কেন বুঝলেন না আপা? তনুজা তারিনের হাত জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আরো নানান অভিযোগ জানালেন। জানেন আপা, আপনার ছেলেটা একটা পাষাণ। 4 বছর ধরে এখানে আছে, অথচ কোনোদিনও পরিচয় দেয়নি সে নাফিজের ভাগ্নে। আর আপনি আপনি কিভাবে আপনার ভাইকে প্রতিশ্রুতিবদ্ধ করলেন যাতে কোনোদিনও আপনি না বলা পর্যন্ত আপনাদের পরিচয় আমাদের না জানায়? পৃথিবীতে কেউ অশুভ, অপয়া, অভিশপ্ত নয় আপা। বড় কথা, আমরা সবাই মানুষ। আল্লাহ মানুষের ভাগ্য তার জন্মেরও বহু আগে লিখে রেখেছেন। আপনি কারো সংস্পর্শে গেলেই তার অকল্যাণ হবে, এইসব ভুল ধারণা আপা। আপনার কোনো কথাই শুনবো না আমি, আপনি আমার সাথে চলুন। বলেই তারিনের ব্যাগপত্র গোছাতে উদ্যত হলো তনুজা। কাঁপা কাঁপা হাতে মিসেস তারিন তনুজার হাত আঁকড়ে ধরে তনুজার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে বলে উঠলেন, নাফিস কখনো ভুল করতে পারে না। আমার ভাইকে আমি চিনি, আমি জানতাম ও সমাজতার কাউকেই জীবন সঙ্গী করবে, যে ওকে দেখে ওর মন পড়ে ফেলবে। আজ অনেক আত্মা তৃপ্তি পেলাম তোমাকে দেখে তনুজা। নাফিসের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। তোমাকে দেখার লোভ আমার বহু আগে থেকে। আমার মনে ভ্রান্ত ধারণার জন্য আর সাহস পাইনি। মাফ করবে আমাকে। আমি অবশ্যই যাব তোমার সাথে তনুজা। আর মোহিতকে বকে দেব কেন ও পরিচয় গোপন করছে তার জন্য। দরজায় দাঁড়িয়ে নাফিজ মাহমুদ সবকিছু শুনছিলেন। নিজের বোনকে কত বছর পর এমন সাবলীল কথা বলতে শুনলেন। হিসেব করে গুনে গুনে বের করলেন নাফিজ মাহমুদ। চোখের অশ্রু মুছে তারিনের বেডের কাছে এগিয়ে গেলেন। আপা, তুই 33 বছর 3 মাস 6 দিন পর আবার আমার আগের আপার মতো করে কথা বললি। আমি খুশিতে কথা বলতে পারছি না আপা। আমার এত খুশি কেন লাগছে আপা? বলেই হাঁটু মুড়ে তারিনের বেডের পাশে বসে অঝরে কাঁদলেন নাফিজ মাহমুদ। মোহিতের চোখ ঝাপসা হয়ে গেল। তার মা আবার আগের মতো কথা বলছে। মা আবার হাঁটবে, চলবে, মোহিতের কান টানবে। সুখকে সত্যিও আবার ধরা দিতে চাচ্ছে। এই আবেগঘন মুহূর্তে স্বর্গ একটু বেশি আবেগী হয়ে গেল। ভুলে গেল সে একজন আর্মি ডাক্তার। ভ্যা ভ্যা করে সকলের সাথে তাল মিলিয়ে কেঁদে উঠল। তুমি খুব খারাপ ফুপি, খুব খারাপ। তুমি তোমার সাথে সাথে সবাইকে অনেক কষ্ট দিয়েছো। তোমাকে শাস্তি পেতে হবে ফুপি। মিসেস তারিন স্বর্গের গালে মুখে কপালে চুমু খেয়ে স্মিত হেসে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, কি শাস্তি দেবে তুমি আমাকে আম্মা? যাহা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সুখকে খবর দেওয়া হয়েছিল। সে মাত্রই এসে শাস্তির কথাটা শুনল প্রথমে। অমনি ভরা কেবিনে ফুরফুরে মেজাজে বলে উঠল, তোমার ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দাও ফুপি। তোমার আর তোমার ছেলের যাবজ্জীবন শাস্তি ভোগ করা হয়ে যাবে। তনুজা ছেলের দিকে চোখ গরম করে তাকালেন। ফাজিল কোথাকার, সব জায়গায় একই আচরণ। কোথায় কি বলতে হবে শেখনি? মোহিতার স্বর্গ লজ্জায় কোথায় পালালে কেউ খুঁজে পাবে না। আর কোনোদিন মনে মনে সেই জায়গা খুঁজছে আর সুখের 14 গোষ্ঠীও শ্রাদ্ধ করে ফেলছে। এমন সময় কেবিনে একজন নার্স আর প্রফেসর সারওয়ার জাহান প্রবেশ করলেন। বলেই চোখ টিপলেন মেজর মোহিতের উদ্দেশ্যে এই প্রবীণ প্রফেসর। অনেকদিন পর আপনাদের সবাইকে খুশি দেখে ভালো লাগছে। নাফিস সাহেব, আপনারা সবাই চেষ্টা করলে ওনার জীবন আগের মতো সুন্দর স্বাভাবিক হবে। আর কী কী করতে হবে সব আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। আপনাদের চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে। আর 2 মাস পর পর আমার ফলো আপে নিয়ে আসবেন। আজকে ওনাকে আপনারা নিয়ে যেতে পারবেন। আর মেজর মোহিত আপনার মায়ের সঙ্গে সব সময় থাকবে। এমন একজন মানুষ লাগবে যার সাথে সে কমফোর্টেবল সব শেয়ার করতে পারবে, হাসবে, কাঁদবে, সারাদিন কথা বলবে, এভরিথিং। আশা করি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। দেওয়ালে টানানো বৃহদাকার ঘড়ির ঘণ্টা মিনিট সেকেন্ডের কাঁটা 12টার ঘরে পৌঁছানো মাত্রই ঢং ঢং করে বিকট আওয়াজ তুলল। নিস্তব্ধ নিশীথে শব্দটা বড়ই ভয়ঙ্কর শোনাচ্ছে। জড়বস্তু হলেও প্রযুক্তির ছোঁয়ায় তার মধ্যে কৃত্রিম প্রাণের সঞ্চালন হয়েছে।
সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি কেউ ভালো কাজে ব্যবহার করেছে, কেউ খারাপ কাজে। কিছু মানুষ চেষ্টা করে পৃথিবীতে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে, কিছু মানুষের প্রচেষ্টা আবার ভিন্ন, তাদের কাজই হচ্ছে ভালো কাজ ভেস্তে দিয়ে খারাপ কিছু করবে। তেমন ধাঁচের মানুষের মধ্যে রয়েছে আশরাফ চৌধুরী। ইজি চেয়ারে বসে বসে নিজের জীবনের ছক আঁকছেন 60 বছর বয়সের এই প্রবীণ। তার নিজের অনুধাবন তাকে বলছে সে একজন নিকৃষ্ট খারাপ মানুষ, অথচ তার বাহিরের সত্তা তাকে সব খারাপ কাজ থেকে ফিরতে বাধা দেয়। সবই টাকার খেলা। এই নশ্বর দুনিয়াতে টাকা না থাকলে সম্মান, ক্ষমতা, প্রাচুর্য কোথা থেকে আসবে? এই জন্যই তো নিজের একমাত্র সন্তানকে ও গড়েছেন নিজের আদলে। কেউ তো আর চিরস্থায়ী নয় এই ভুবনে, সে মারা গেলে তার অস্তিত্বকে টিকিয়ে রাখবে। ওই পারে কে কোন হালে রয়েছে সেই খবর কেউ রাখবে না। তাই আমোদ ফুর্তি, সুখ ভোগ ও অপকর্ম দুনিয়াতে একটু করলে ক্ষতি কি? কেউ তো আর জানছে না আমি এসব করে বেড়াচ্ছি। দিনে সমাজসেবা চলছে পুরো দমে, আর রাতে বলেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল আশরাফ চৌধুরী। দিনে আমি বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, নির্লোভ সাধারণ জীবন যাপন করি, আশরাফ চৌধুরী। আর রাতে আবারও বিদঘুটে হাসি হেসে ওয়াইনের গ্লাসে 3 আঙুলের সহিত ধরে চলে গেলেন আয়নার সামনে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নকল চুল আর গোপ দাড়ি লাগিয়ে হো হো করে হেসে উঠলেন। তোমাকে কেউ কোনোদিন খুঁজে বের করতে পারবে না, আহমেদ খান কেউ না। বলেই রাগে ওয়াইনের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলেন। টাইলসের সংস্পর্শে এসে খান খান হয়ে চুরমার হয়ে গেল ছোট গ্লাসটি। রাগ যেন তার সপ্তম আকাশ ছিল। দাঁতের সাথে দাঁত পিষে চোখ বড় বড় করে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমার পিছনে লাগার ফল হারে হারে টের পাইয়ে ছেড়ে দিব মেজর, যেমন দিয়েছিলাম ওই ম্যাজিস্ট্রেটকে। পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছি এক তুড়িতে। তুমি তো সেদিনের ছোকরা। আজ স্বর্গের অফ ডে। ডিউটি আর বাসা করতে করতে শরীর যে জং ধরে গেছে জানো। এই জন্যই ঠিক করেছে আজকে একটু বাইরে ঘুরতে যাবে। ঘুরে বেড়ানোর জন্য হোক বা মন ভালো করার জন্যই হোক। স্বর্গ মনে করে শপিংয়ের চাইতে ভালো উপায় আর কিছু হতে পারে না। তনুজাকে নিয়ে আগে সব জায়গায় যেত স্বর্গ। ফুফি আছে বলে মা একটু ব্যস্ত, তাই নিজেই রেডি হতে হতে পিউকে কল করলো। পিউ জানিয়েছে ক্যাপ্টেন সৌম্যর সাথে আজকে তার ডেট আছে, সে যেতে পারবে না। অজ্ঞতা মন খারাপ না করে নিজেই চলে গেল শপিং করতে। বাইরে বের হয়ে অদ্ভুত এক শখ জাগলো তার মনে। সে আজ কোনো শীততাপ নিয়ন্ত্রিত ব্র্যান্ডের দোকান থেকে কিচ্ছু কিনবে না। সাধারণ মানুষের মতোই নিউ মার্কেট থেকে দামাদামি করে কেনাকাটা করবে। যেহেতু অনেক দিন পর সে বাইরে এসেছে, তো তাই সে তার নিজের মতো করেই সময় কাটাবে। যেই ভাবনা সেই কাজ। গাড়ি না নিয়ে সে চলে গেল রাস্তার দিকে। ট্যাক্সি ক্যাব নিয়ে যাত্রা শুরু করলো গন্তব্য নিউ মার্কেট। বোকা সর্ক বুঝতে পারলো না যে সে কত বড় বোকামি করে ফেললো। একজোড়া বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ তাকে অনুসরণ করে চলল, মুখে ক্রূর হাসি নিয়ে। গাড়ি থেকে নেমে তনুজাকে স্বর্গ কল করে জানায় সে নিউ মার্কেটে এসেছে। সন্ধ্যার আগে বাসায় ফিরবে। মেয়ের উপর ভরসা আছে তনুজার, তাই সে অতটা ঘাটালো না। যেই মেয়ে শুটিং সেলফ প্রোটেক্টিভ জানে, তাকে নিয়ে আবার দুশ্চিন্তা কিসের? আস্তে আস্তে ভিড়ের মাঝে ঢুকতে থাকলো স্বর্গ। পিছনের ব্যক্তি আরো 2 কদম এগুলেই ধরে ফেলতে পারবে স্বর্গকে, কিন্তু না, এটা উপযুক্ত সময় নয়, আর একটু ভিড় প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। রুমালে ক্লোরোফর্ম স্প্রে করে স্বর্গের যেই ভিড়ের ভেতরে ঢুকে গেল, অমনি নাকে রুমাল চেপে ধরল। ছিমছাম গরনের হালকা পাতলা স্বর্গ নেতিয়ে পড়ল আগন্তুকের বাহুতে। কায়দা করে বুকে জড়িয়ে সন্তপর্ণে ভিড় থেকে বেরিয়ে নিজের ব্র্যান্ডেড মার্সিডিজ গাড়িতে তুলে ফেলল বিজয়। এবার তার রেস্টুরেন্টে বসে আছে পিউ আর সৌম্য। এই রেস্টুরেন্টের পুরো রুফটপ রিজার্ভ করেছে সৌম্য। 2জন ছেলে মেয়ে থাকবে। কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে, এটা সৌম্যের পছন্দ নয়। আর সে পিউকে কোনো প্রকার অস্বস্তিতে ফেলতে চায় না। মৃদু শব্দে সফট মিউজিক বাজছে, সাথে রয়েছে রং বেরঙের লাইটিং ব্যবস্থা, মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে শুধু লাভ ইউ বা আপনাকে আমি পছন্দ করি বা
ভালোবাসি এইসব বললেই ভালোবাসা হয়, সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে এই জুটি। দেখা সাক্ষাতে কখন যে দুজন দুজনার জন্য আকুল করা টান অনুভব করেছে কেউ জানে না, শুধু জানে তারা ভালোবেসেছে। বুক পকেটে হাত দিয়ে সৌম্য একটি বক্স বের করে আনে, সেটা প্রিয়ের হাতে দিয়ে বলে,